ঘটনার কারণে স্বাভাবিক হলো না? আমরা তো দেখলাম স্বাভাবিক হওয়ার যে কিছু প্রক্রিয়া, মানে সেই বার্তাটা ভারতের পক্ষ থেকে আপনিও আমার আগের অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক হবে, এবং আমরা দেখলামও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তখনকার জন্য বলছি, তার সাথে গিয়ে দেখাও করে আসলেন বেগম জিয়ার মৃত্যুর পর। একদম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে দেখা করে আসলেন, মানে তারপরে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন, নির্বাচিত হবার সাথে সাথেই সম্ভবত প্রথম অভিনন্দনটি তিনি করেছিলেন। তারপর আসলে কি হলো? ভালো সম্পর্কটা হবার কথা ছিল, হচ্ছে না কেন এখনো কাঙ্ক্ষিত মাত্রায়? এখন মনে হচ্ছে না একতরফা চলছে। একতরফা হচ্ছে এই কারণে ভারতের দিক থেকে মনে হচ্ছে, তার কারণ বলছি, এই সম্পর্ক থাকাকালীন আমরা পাইপলাইন দিয়ে ডিজেল পাঠাচ্ছি, ডিজেল বাড়তি ডিজেলও দিয়েছি অনুরোধ করার পর। বিদ্যুৎ যেমন যাচ্ছিল তেমন যাচ্ছে, সেই বিদ্যুৎ ব্যবহার করে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। সেই বিদ্যুৎ না থাকলে দিতে পারতেন কিনা জানি না। পানির যেরকম যাওয়ার কথা ছিল সেরকমই যাচ্ছে, প্রয়োজন হলে কাঁচা সবজিও যাচ্ছে, ডিমের সংকট হলে ডিমও যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ জানতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান সরকার আসার পরে ভারত সরকারের প্রতি তারা এই একটা জেস্চার ধরুন আপনি যেগুলোর কথা বলছেন, বিদ্যুৎ যাচ্ছে, পানি যাচ্ছে, দেখেন, আমার কারণ নেই, আরেকটু ব্যাখ্যা করে দিই, সুবিধা হবে। খলিলুর রহমান যখন ভারতে এসেছিলেন এপ্রিল মাসে, তখন দুপক্ষের মধ্যে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল অনেকগুলো। সেটা হচ্ছে দুই দেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপগুলো আছে বিভিন্ন বিষয়ে, প্রায় 70টার উপরে আছে, সেগুলোর বৈঠক শুরু হওয়ার প্রস্তাব ভারত দিয়েছে। বাংলাদেশ অতি সম্প্রতি কেবলমাত্র গঙ্গা পানি চুক্তির একটা কারিগরি কমিটি, তার একটা বৈঠক শুখা মরশুমের শেষ সপ্তাহে দিয়েছেন। কেন এত দেরি করলেন আমি জানি না। বাংলাদেশের সাংবাদিকরাও প্রশ্ন করেননি তাদেরকেও। পররাষ্ট্র মন্ত্রণালয় রোজ প্রশ্ন করেন নানা বিষয়, এটা প্রশ্ন করেন না যে আপনারা এত শুখা মরশুম তো শেষই হয়ে গেল, তো পানি মাপবেন কি করে, তার আগে কেন পাঠান? এক, দুই, সম্প্রতি এরপরে হয়তো অনেক প্রশ্ন আসবে, বিজিবি বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক দ্বিবার্ষিক বৈঠকটাও অনুষ্ঠিত হলো। এছাড়া যে বাকি যে মেকানিজম গুলো, ধরুন বাণিজ্য সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, কনসুলার সার্ভিস সংক্রান্ত, আরো যে নানা ধরনের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, সেগুলোর কিন্তু কোনো বৈঠকের কোনো যে বাংলাদেশ সরকার বৈঠকের প্রস্তাব দিয়েছে আর ভারত গ্রাহ্য করেছে বা খারিজ করেছে, এমন কথা আমরা জানি না। বরং আমাদেরকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমরা যে কোনো বৈঠকে যে কোনো দিন রাজি আছি। আচ্ছা, এর মধ্যে কয়েকটা প্রশ্ন এর মধ্যে। বাংলাদেশ এখনো পর্যন্ত বাকি বিষয় নিয়ে কিন্তু কোনো প্রস্তাব বা উদ্যোগ দেননি। তারা অনেক বেশি ব্যস্ত মালয়েশিয়া চীন যাওয়ার ব্যাপারে, আচ্ছা, আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি। অন্তত দুটো কথা বললেন, যে কারিগরি কমিটির বৈঠক এবং ভারতের পক্ষ থেকে একতরফা জেস্চারের কথা বলছেন। ধরেন কারিগরি কমিটির বৈঠকগুলো কেন হচ্ছে না? নিশ্চয়ই আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে সুযোগ পেলে আমি নিশ্চয়ই প্রশ্নগুলো করবো যে কেন, মানে একটা বৈঠক মে মাসের শেষ সপ্তাহে হয়েছে, 22শে মে। শুখা মরশুম হচ্ছে 1 জানুয়ারি থেকে 31শে মে। 22শে, এর আগে একটা ইউনূস সরকারের সামলে বৈঠক হয়েছে। মানে বৈঠকটা আসলে কিভাবে হতে হয়? আমি আসলে আপনার কাছে একটু প্রক্রিয়াটা আমি জানি না বলেই আপনার কাছে জিজ্ঞাসা করছি। মানে মানে ভারত এবং বাংলাদেশের যারা কারিগরি বিষয়ে, পানি সংক্রান্ত বিষয়ে তাদের বৈঠক হয়, তারা এখানে পানি মাপতে থাকেন যে কতটা পানি যায়। ফরাক্কায় মাপা হয়, পাবনায় মাপা হয়। এবারও ফরাক্কাতে বৈঠক হয়েছে, কলকাতাতে বৈঠক হয়েছে। সেই বৈঠকটা টেকনিক্যাল কমিটির বৈঠক, মানে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক। তো এখন বিষয়টা কি এমন, গৌতম লাহিড়ী, বিষয়টা কি এমন যে ভারত বলছে বৈঠক করবার কথা কিন্তু বাংলাদেশ সম্মত হচ্ছে না, এমনটা কি? এমন তো নয়। এমনটা তো আমাদের কাছে মনে হচ্ছে। আমরা তো খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য ভোটও দিয়েছি পক্ষে, যদি বাংলাদেশ গণমাধ্যম প্রচার করেছিল ভারত নাকি বিপক্ষে ভোট দিয়েছে। আদৌ না, খলিলুর রহমান ভারতে এসে ভারতের সমর্থন চেয়েছিলেন, ভারত সমর্থন দিয়েওছে, এবং অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতও সমর্থন করেছে। ফলে ভারত, আপনি যদি বলেন যে ভারত বাংলাদেশ বিরোধী কোনো পদক্ষেপ নিয়েছে, এর একটা উদাহরণ দিলে, বা বাংলাদেশ কোনো সদিচ্ছা দেখিয়েছে ভারতের প্রতি, এটা ভারত উপেক্ষা করেছে, এরকম কোনো উদাহরণ এখন দুটো বিষয়, একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কিছু করেছে কিনা আর বাংলাদেশ উপেক্ষা করেছে কিনা। ধরেন আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন যে ভারতের জেস্টার হিসেবে যে সবজি আসছে, ডিম আসছে, পানি আসছে, বিদ্যুৎ আসছে, মানে আপনি বলছেন বাংলাদেশের পক্ষ থেকে কি কোনো জেস্টার আছে? মানে এগুলো তো খুব স্বাভাবিকভাবেই আসার কথা। বাংলাদেশের পক্ষ কি এমন কিছু হচ্ছে যে যাচ্ছিল কিন্তু সেটা থেমে গেছে?
এই সরকার আসার পরে? হ্যাঁ, সেটা আমরা যেটা মনে করছি এখানে যে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দাদের আনাগোনা, তাদের সঙ্গে হৃদ্যতা, ঘন ঘন পাকিস্তান সফর, এটা ভারতের কাছে একটু উদ্বেগজনক বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছিলেন ভারতের সাথে, সেই চুক্তিগুলোকে বদলে দেওয়া হচ্ছে কিছু কিছু। যেমন পদ্মা নদীর যে ডেল্টা, মানে উপত্যকা উন্নয়ন, তিস্তার যে উপত্যকা উন্নয়ন, যেটা শেখ হাসিনা বলেছিলেন তিনি ভারতকেই সঙ্গেই এটা করতে চান যৌথভাবে, সেটা খলিলুর রহমান ভারতের সমর্থন পাওয়ার পরেও চীনে গিয়ে বলেছেন, চীনকে প্রস্তাব দিয়েছেন চীন যাতে এটা করে। এখন এইবার যখন শুরুতে চীনের সাথেই হবার কথা ছিল, প্রধানমন্ত্রী, তাই না? না কিন্তু সে না হওয়ার কথা তো ছিল না। শুরুতে তো সরকার তো আলোচনাটা চীনের সরকার, সাথেই সরকার হয়েছিল। তো কোনো ব্যক্তি নয়। সরকার তো সরকার, আমরা তো সরকারের সঙ্গে সরকারের কথা হয়। তিনি ব্যক্তি প্রধানমন্ত্রী যেই হন, এই না, যখন সেই সময় ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি তো প্রকাশ্য প্রেস কনফারেন্সে ঘোষণা করলেন না যে আমি তিস্তা প্রকল্পটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা ভারতকে যেহেতু নিকটবর্তী দেশ, প্রতিবেশী করে। মানে সেটা চীনের সাথেই হবার একটা প্রক্রিয়া চলছিল, পরবর্তীতে তখনও আবার তার একটা মানে তিনি উষ্মা প্রকাশ করেছিল চীনের রাষ্ট্রদূত, আমরা বসে আছি অপেক্ষা করছি, বাংলাদেশ আমাদের দিচ্ছে না, প্রজেক্ট ডিপি একটাই দিচ্ছে না। চীনের রাষ্ট্রদূতের এরকম ক্ষোভের কথা প্রকাশ্য, এবং কেন হচ্ছে না আমরা জানি, অন্য একটি দেশের কারণে, চাপ দেওয়ার কারণে হচ্ছে না, তাও তিনি বলেছিলেন, ওয়াংই বলেছিলেন সম্ভবত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার সিদ্ধান্তটা পরিবর্তন করে ওটা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সার্বভৌম সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি এটা সেইখানে চীনের লোক থাকবে, জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর, ভারতের চিকেন নেকের কাছাকাছি। ফলে এগুলো তো অনেক উদ্বেগ তৈরি তো করছে, উদ্বেগ তৈরি করছে এই ভারতের জন্য। এই উদ্বেগ তৈরির তা কারণে সত্ত্বেও আপনি যেগুলো বলছেন স্বাভাবিক যাওয়ার কথা, কোনোটাই ভারত বন্ধ করেনি। মানে এই কোনোটাই, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণও একই আছে, কিন্তু বাড়েনি, কিন্তু একই আছে, $12 বিলিয়ন আছে। কিন্তু আরও যে জেস্চারগুলো দেখা যাচ্ছে, ধরেন সম্প্রতি যেই পুশ ব্যাক করছে ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পুশিন হচ্ছে, সেটি সেটির আসলে কি ব্যাখ্যা হতে পারে? সেটি যে আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, আপনাদের দেশের মানবাধিকার সংস্থাগুলো বলছে, মানে কোন ব্যাখ্যায় তাহলে এটিও কি একটা বার্তা দেবার জন্যই? এটা ভারত পক্ষ থেকে আমার তো দেখে তাই মনে হয়েছে যে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া বা চাপে রাখা, যদি বলতে পারেন আরো ভালোভাবে, নিশ্চয়ই সেটা করার জন্য হয়তো আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায়, আমি গতকালই শুনেছি 4,000 এরকম পুশ ব্যাক করা হয়েছে। কিন্তু অতি সম্প্রতি এটাও দেখেছি যে কিছু কিছু মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিজিবি তাদের গ্রহণ করেনি। ফলে তাদের আবার অনেক সংখ্যায় কম, কিন্তু বিএসএফ আবার তাদের আবার ফিরিয়েও এনেছে, এ ঘটনাও ঘটেছে। এবং বিজেপি বিএসএফ এর বৈঠকের আগে যা ঘটনা ঘটছিল, বিজেপি বিএসএফ এর বৈঠকের পরে কিন্তু এই পুশব্যাকের ঘটনাটা কিঞ্চিত হলেও, আমি বলবো যে অতটা আগের মতো ভারতের পক্ষ থেকে বা বিএসএফ এর পক্ষ থেকে অতটা আগ্রাসী মনোভাব দেখা হচ্ছে না। এই কারণেই এখন সিদ্ধান্ত হয়েছে যে সেক্টর কমান্ডার লেভেলে বৈঠক হয়ে এগুলোকে সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে এদেরকে দেওয়া হবে, পরিচয়, নাগরিক পরিচয় স্থির করা হবে, এবং তাদের সেই অনুযায়ী যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশে ফিরে যাবেন, আর যদি বাংলাদেশি না হন তাহলে ভারতে ফিরে আসবেন। আর একটা ব্যবস্থাপনার কথা আলোচনা হয়েছে, যে ব্যবস্থাপনাটার কারণে আমার মনে হয় সম্প্রতি আপনি যেটা আগে দেখেছেন, খুবই আমার মতে কোট আনকোট অমানবিকই যদি বলেন, তাহলে নিঃসন্দেহে অত্যন্ত গরিব মানুষ, কেউ উচ্চ ক্ষমতাসম্পন্ন মানে ধরনের মানুষ নন। তাদের জীবন জীবিকার স্বার্থে তারা কোনো কারণে আসতে বাধ্য হয়েছিলেন, অবৈধভাবেই হয়তো আসতে বাধ্য হয়েছিলেন। সেটার একটা কারণ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক আভ্যন্তরীণ পরিস্থিতি, ইউনূসের আমলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন মানে ম্যাজিক্যালি উন্নত হয়েছে এরকম বলা যাবে না। মানুষ খুব সুখে স্বাচ্ছন্দ্যে, সাধারণ মানুষ, গরিব মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে আছে সেটা বলা যাবে না। ভালো মানুষেরা ভালোই আছে, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ভালোই আছে, বাকিরা ভালো নেই। ফলে তাদের অনেকেই, তারা জীবিকার স্বার্থে হয়তো এপারে চলে আসার, সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছেন, সেটা জীবিকার স্বার্থে। ফলে এটা আমি যদি, আমার তো হাতে ক্ষমতা নেই, আমি যদি ক্ষমতায় থাকতাম আমি মানবিক দৃষ্টিতে দেখতাম এটা। মাইগ্রেশনটা হচ্ছে একটা পৃথিবী জুড়ে এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভারত থেকেও যে মাইগ্রেশন হয় না অবৈধভাবে, ভারত থেকেও অবৈধভাবে আমেরিকা যায়,
অন্যত্র যায়, সেখান থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এমনকি কোমরে দড়ি বেঁধে হাতে শিকল বেঁধে ফেলে দিচ্ছে। এমনও দেখেছি তো আমরা। সেটাকে কি আপনারা অনেকটা ফলো সেটাও করছেন? মানে ভারত? সেটাও অমানবিক। কিন্তু কিন্তু আমি বলছি যে উন্নত অর্থনীতিতে যাওয়ার প্রবণতা সাধারণত নিম্ন অর্থনীতির মানুষদের যাওয়ার একটা থাকে। এটা একটা আন্তর্জাতিক একটা ফেনোমেনা যদি বলেন, আন্তর্জাতিক ফেনোমেনা।